দেশে আইভিএফ এবং এর চিকিৎসা খরচ কমানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প জানান, জার্মান ভিত্তিক প্রতিষ্ঠানের সাথে চুক্তির পর এ উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী বান্ধত্ব চিকিৎসায় ব্যবহার করা ওষুধগুলো ভোক্তাদের কাছে উল্লেখযোগ্য ছাড়ে বিক্রি করা হবে। এছাড়া একই সাথে ওয়েট লসের ওষুধ এবং গরুর মাংসের দাম কমাতে প্রশাসন কাজ করছে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। After extensive negotiations, EMD Serono, the largest fertility drug manufacturer in the world, has agreed to provide massive discounts to all fertility drugs they sell in the United States, including the most popular drug of all, the IVF drug Gonal-F. So it's Gonal-F. বৃহস্পতিবার ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রজনন স্বাস্থ্যসেবা ও আইভিএফ সহ বন্ধ্যাত্ব চিকিৎসায় ব্যবহৃত ওষুধের দাম ব্যাপকভাবে কমিয়ে আনার ঘোষণা দেন, যাকে তিনি দেশের নারীদের জন্য ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করেন। তিনি জানান, ব্যাপক দর কষাকষির পর ফার্টিলিটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইএমডি সেরোনো তাদের ওষুধের দামে ব্যাপক ছাড় দিতে সম্মত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের মতে এই অনুমোদনের ফলে বাজারে বিদ্যমান ওষুধগুলোর দাম নিয়ে প্রতিযোগিতায় নামতে বাধ্য হবে এবং সুনির্দিষ্ট প্রতিষ্ঠানের একক আধিপত্য ভেঙে দেবে। Upon approval, this drug would directly compete against a much more expensive option that currently has a monopoly in the American market, and this will bring down costs very significantly, and the other one's going to have to come down also. ট্রাম্প জানান, এই পদক্ষেপের ফলে আইভিএফ এর চিকিৎসায় ব্যবহৃত ওষুধের দাম 73% পর্যন্ত কমে আসতে পারে। এছাড়া প্রজনন স্বাস্থ্যসেবা এবং আইভিএফ সেবার জন্য বীমার পরিধি বাড়ানো হচ্ছে বলেও জানান প্রেসিডেন্ট। কর্মকর্তারা বলছেন, নতুন ছাড়কৃত মূল্যে আইভিএফ এর ওষুধগুলো আগামী বছরের শুরুতেই সেবা গ্রহীতারা হাতে পাবেন। Today we're also taking historic steps to vastly expand access to insurance coverage for fertility care, including IVF, something that, as you know, was not covered, effective immediately for the first time ever. এদিকে দেশে গরুর মাংসের দাম কমাতে তার প্রশাসন কাজ করছে এবং এ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাবেন বলে আশাবাদী প্রেসিডেন্ট ট্রাম্প। Working on beef, and I think we have a deal on beef that's going to bring the price of beef. That would be the one product that we would say is a little bit higher than we want it. অন্যদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট জানান, ওজাম্পিকের মতো ওজন কমানোর ওষুধের দাম কমানো হবে, আর দাম কমার এই হারটা অনেক বেশি হবে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। Referring to Ozempic or the fat loss drug. So those are going to be $150 out of pocket for Americans. They'll be much lower. ইউক্রেন যুদ্ধ শেষ করতে কোনো পদক্ষেপ না নেওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর অব্যাহতভাবে হতাশা প্রকাশ করে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, পুতিন যুদ্ধকে অপ্রয়োজনে দীর্ঘায়িত করছেন। গত মঙ্গলবারও হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে পুতিনের সমালোচনা করেন তিনি। Look, I'm very disappointed because Vladimir and I had a very good relationship, probably still do. I don't know why he continues with this war. This war has been so bad for him. এমন পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার পুতিনের সঙ্গে দীর্ঘ 2 ঘন্টারও বেশি সময় টেলিফোনে কথা বলেন ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প নিজেই কথা জানান। তিনি জানান, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন পুতিন। ট্রাম্প উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের সাফল্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাপ্তির পথে নিয়ে যেতে সাহায্য করবে বলে বিশ্বাস তার। তিনি আরও জানান, আগামী সপ্তাহে আমেরিকা রাশিয়ার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একটি বৈঠকের বিষয়ে একমত হয়েছেন তারা। প্রাথমিক বৈঠকে আমেরিকার নেতৃত্ব দেবেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। এরপর হাঙ্গেরির বুদাপেস্টে পুতিনের সঙ্গে তিনি বৈঠকে বসবেন বলে জানান ট্রাম্প। We just had a call, as you know, with President Putin. I thought it was a very good call. So পরে হোয়াইট হাউসের ওভাল অফিসে এক অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন ট্রাম্প। পুতিনের সঙ্গে ফোনালাপকে খুবই ফলপ্রসূ বলে উল্লেখ করেন তিনি। I would say within 2 weeks or so, pretty quick. Marco Rubio is going to be meeting with his counterpart, as you know, Lavrov, and they'll be meeting. ট্রাম্প বলেন, পুতিন ও জেলেনস্কি একে অপরের সঙ্গে খুব একটা মানিয়ে নিতে পারেন না, যা তাদের মধ্যে বৈঠক আয়োজনের ক্ষেত্রে একটি সমস্যা। So we may do something where we're separate but equal. We'll meet and talk parties, but this is a terrible relationship the two of them have, and it's
গাজা যুদ্ধের মতো ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। It's turned out to be, who would think I did Middle East before I did this? We did a total of 8 now, 7 and now 8. And we're going to make this number 9. ট্রাম্প আরও জানান, ইউক্রেনে আমেরিকার টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানোর পরিকল্পনার বিষয়ে পুতিনকে জানিয়েছেন তিনি। পুতিন তা চান না। Well, of course, what do you think he's going to say? Please sell Tomahawks? Is he going to say, please sell those Tomahawks? I really appreciate it. অন্যদিকে এক সাক্ষাৎকারে সেনেট মেজরিটি লিডার জন থুন জানিয়েছেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন তারা। বিলটির প্রতি ব্যাপক দ্বিদলীয় সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি পাশ করার সময় এসেছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে তার ফোনালাপের বিষয়টি জানেন না জন থুন। Well, we're going to see. He doesn't know about the call yet. I'm going to speak to him later. এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন ডিসিতে এসে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার হোয়াইট হাউসে হতে যাওয়া বৈঠকে জেলেনস্কি আমেরিকার কাছ থেকে আরও সামরিক সহায়তা চাইবেন বলে ধারণা করা হচ্ছে। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে প্রথম সাধারণ বিতর্ক জাতীয় বিষয়ে কেন্দ্রীভূত হয়েছে। বিশেষ করে ইসরায়েল এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন উদ্যোগ বিতর্কে স্থান পেয়েছে। স্থানীয় বিষয় যেমন নিরাপত্তা, আবর্জনা সংগ্রহ, স্কুল এবং হাউজিংয়ের মতো বিষয়ে প্রার্থীরা বিতর্কে মেতে উঠেছেন। ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া একমত হয়েছেন, হুমকি থাকলেও বিভিন্ন শহরে প্রেসিডেন্ট ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন করা উচিত নয়। স্টেট অ্যাসেম্বলির সদস্য এবং ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোরান মামদানি বিভিন্ন জরিপে এরই মধ্যে সবার তুলনায় এগিয়ে আছেন। জরিপ অনুযায়ী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো সাম্প্রতিক সময়ে কিছু সমর্থন পেয়েছেন, তারপরও তিনি এবং কার্টিস লিওয়া 2 অঙ্কের ব্যবধানে পিছিয়ে রয়েছেন। মামদানি তার প্রস্তাব দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তিনি প্রায় 2 মিলিয়ন ভাড়াটিয়ার ভাড়া স্থির করতে চান এবং 100,000 ইউনিয়ন নির্মিত সাশ্রয়ী হাউজিং ইউনিট তৈরি করতে চান। কুমো মামদানির ভাড়া স্থির করার পরিকল্পনার সমালোচনা করেন। বিতর্কে মামদানি তার ডিপার্টমেন্ট অফ কমিউনিটি সেভিং পরিকল্পনা তুলে ধরেন। মানসিক স্বাস্থ্য সংক্রান্ত ফোন কলগুলো পুলিশের বদলে বিশেষায়িত টিমের কাছে দায়িত্ব দেওয়ার পক্ষে তিনি জোর দিয়ে বলেন, পুলিশের সামাজিক কাজ করতে হবে না। কুমো বারবার মামদানির 2020 সালে টুইটের কথা তুলে ধরেন, যেখানে তিনি এনওয়াইপিডির সমালোচনা করেছিলেন। মামদানি পাল্টা জবাবে বলেন, কুমো অতীতের রাজনীতিবিদ, তিনি শুধুমাত্র 2020 সালে টুইট নিয়ে কথা বলেন। স্লিওয়া পুলিশের বিষয়ে আলাদা করে আলোচনা করেন, জননিরাপত্তা এবং অপরাধ প্রতিরোধ নিয়ে এবং 2 প্রতিদ্বন্দ্বীকে ভিন্ন ভিন্ন কারণে সমালোচনা করেন। বিতর্কের একটি বড় অংশ ঘিরে ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সম্পর্ক। মামদানি জোর দিয়েছেন তিনি নিউ ইয়র্কবাসীর স্বার্থ রক্ষা করবেন। কুমো তার দীর্ঘদিনের সম্পর্ক তুলে ধরেন। তিনি বলেন, তার কুইন্সের অভিজ্ঞতা ট্রাম্পের সঙ্গে কার্যকর সমঝোতা করতে সাহায্য করবে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের অর্থায়ন কমানো নিয়ে বিতর্কে 16 দিন সরকার বন্ধ রাখেন রিপাবলিকানরা। 12 বছর পর আবারও সেই ওবামা কেয়ারের স্বাস্থ্যসেবা ভর্তুকির মেয়াদ বাড়ানোর দাবি জানিয়ে ব্যয় বিল পাশের বিপক্ষে দাঁড়িয়েছেন ডেমোক্রেটরা। অচলাবস্থার 16তম দিনে এসেও সরকার চালু রাখার ব্যয় বিল পাশে ব্যর্থ হয়েছে সেনেট। টানা 10মবারের মতো ডেমোক্রেটদের দলে ফেরাতে না পেরে সেনেট ফ্লোরেই ক্ষোভে ফেটে পড়েন মেজরিটি লিডার জন থুন। ডেমোক্রেটদের সরকার বন্ধ রাখার জন্য দায়ী করে তিনি অভিযোগ করেন, অবৈধ অভিবাসীদের স্বাস্থ্যসেবা সুবিধা এবং অন্যান্য দলীয় নীতির জন্য সরকার পুনরায় চালু করার বিনিময়ে $1.5 ট্রিলিয়ন মুক্তিপণ দাবি করছেন ডেমোক্রেটরা। অন্যদিকে স্বাস্থ্য খাতে এমন কাটছাট করে রিপাবলিকানরাই জনগণকে জিম্মি করে রেখেছেন বলে পাল্টা দাবি করেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। তিনি সতর্ক করেন, 2 সপ্তাহের মধ্যে ওপেন এনরোলমেন্ট শুরু হবে এবং এই মুহূর্তে পদক্ষেপ না নিলে মিলিয়ন মিলিয়ন নাগরিকের প্রিমিয়াম $10 থেকে $15,000 পর্যন্ত বেড়ে যেতে পারে। অন্যদিকে ইয়ং রিপাবলিকান ন্যাশনাল ফেডারেশনের সদস্যদের কাছ থেকে আসা বর্ণবাদী এবং সহিংস বার্তার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকান নেতৃত্বের নীরবতার নিন্দা করেন শুমার।
এছাড়াও নিউ ইয়র্কে অবকাঠামো প্রকল্পের তহবিল বাতিলের জন্য ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে এটিকে প্রতিহিংসামূলক, বেপরোয়া ও মূর্খতা বলে অভিহিত করেন শুমার। এদিন বার্ষিক $852 বিলিয়ন একটি প্রতিরক্ষা বরাদ্দ বিলও আটকে দেওয়ার পক্ষে ভোট দেন সেনেট ডেমোক্র্যাটরা। 3 জন ডেমোক্র্যাট এর পক্ষে ভোট দিলেও প্রয়োজনীয় 7টি ভোট না পাওয়ায় পেন্টাগনের অর্থায়ন বিলও আটকে যায় সেনেটে। এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচক ও তারই সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বল্টনকে অভিযুক্ত করেছে ফেডারেল গ্র্যান্ড জুরি। বৃহস্পতিবার মেরিল্যান্ডের গ্র্যান্ড জুরি মোট 18টি অপরাধে অভিযুক্ত করেছে তাকে। তার বিরুদ্ধে অবৈধভাবে রাষ্ট্রীয় গোপন নথি হস্তান্তরের 8টি এবং বেআইনিভাবে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য নিজের কাছে রাখার জন্য 10টি অভিযোগ আনা হয়েছে। আইন বিশ্লেষকেরা বলছেন, বল্টনকে অভিযুক্ত করা রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিহিংসামূলক পদক্ষেপের অংশ। সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বল্টনকে বৃহস্পতিবার অভিযুক্ত করেছে মেরিল্যান্ডের ফেডারেল গ্র্যান্ড জুরি। প্রসিকিউটরদের অভিযোগ, বল্টন একটি বেসরকারি ব্যক্তিগত ইমেল অ্যাকাউন্ট এবং মেসেজিং অ্যাপ ব্যবহার করে কমপক্ষে 8টি নথি অনুমোদনহীন ব্যক্তির কাছে হস্তান্তর করেছেন। এই নথিগুলোতে গোপনীয় থেকে শুরু করে অতি গোপনীয় পর্যন্ত ক্লাসিফাইড নথি ছিল বলে দাবি তাদের। মোট 18টি অভিযোগ আনা হয়েছে বল্টনের বিরুদ্ধে। বল্টন তার দীর্ঘ কর্মজীবনে স্টেট ডিপার্টমেন্ট, জাস্টিস ডিপার্টমেন্ট সহ ফেডারেল সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে তার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন তিনি। পরবর্তীতে ট্রাম্পের কড়া সমালোচকে পরিণত হন বল্টন। গত অগাস্টে বল্টনের মেরিল্যান্ডের বাড়িতে তল্লাশি অভিযান চালায় FBI। সাবেক ফেডারেল প্রসিকিউটর অ্যান্ড্রু ওয়াইজম্যান মনে করেন, সমালোচকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে একটি বার্তা দিচ্ছে ট্রাম্প প্রশাসন। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস এবং সাবেক FBI ডিরেক্টর জেমস কমির পর ট্রাম্পের বিরুদ্ধে মুখ খোলা তৃতীয় ব্যক্তি হিসেবে অভিযুক্ত হলেন বল্টন। ওয়াইজম্যানের মতে, বল্টনের অভিযুক্ত হওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ তিনি ট্রাম্পের অধীনে কাজ করেছেন। আইন বিশ্লেষক গ্লেন থাশ বলেন, ট্রাম্প প্রশাসন শুধু নিজেদের শত্রুদের লক্ষ্যবস্তুই করছে না, তারা জাস্টিস ডিপার্টমেন্টকে ব্যবহার করে কার ওপর অন্যায় হলে ব্যবস্থা নেবে সেটাও পছন্দ অনুযায়ী ঠিক করছে। ট্রাম্প প্রশাসনের এ ধরনের পদক্ষেপে দেশের দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে বলে আশঙ্কা জানান ওয়াইজম্যান। বল্টনকে অভিযুক্ত করার বিষয়ে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলিয়নিয়ারদের কর ছাড় দিচ্ছেন বলে অভিযোগ করেছেন সেনেটর বার্নি স্যান্ডার্স। বৃহস্পতিবার সিনেট টাউন হলে এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ বলেন, স্বাস্থ্যসেবা নিয়ে রিপাবলিকানদের পরিকল্পনাকে তিনি সমর্থন করবেন। এছাড়া কংগ্রেসম্যান ইলহান ওমার বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিতে কাজ করছেন তারা। ফেডারেল শাটডাউনের 16তম দিনে CNN টাউন হল অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সেনেটর বার্নি স্যান্ডার্স ও ডেমোক্রেটিক কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। অনুষ্ঠানে সরাসরি ও অনলাইনে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এই দুই আইন প্রণেতা। অনুষ্ঠানে হেলথ কেয়ার প্রসঙ্গে সেনেটর স্যান্ডার্স আশঙ্কা করেন, প্রয়োজনীয় চিকিৎসা না পেলে দেশে প্রতি বছর 50,000-এর বেশি মানুষ মারা যাবে। তিনি দাবি করেন, সরকার সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছে না, সরকার প্রতিনিধিত্ব করছে বিলিয়নিয়ারদের, যারা আরও বেশি কর ছাড় ও আরও বেশি সুবিধা চাইছে। সরকার চালুর প্রশ্নে কোনো নির্দিষ্ট রিপাবলিকান নেতার সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী কিনা এমন প্রশ্নের জবাবে স্যান্ডার্স বলেন, অনেক সৎ ও ভালো রিপাবলিকান আইন প্রণেতা রয়েছেন, তবে তারা কেউই নিজেদের মতো করে কাজ করতে পারছেন না। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ বলেছেন, কোনো রিপাবলিকান যদি হেলথ কেয়ার, শিশু ও মায়ের সুরক্ষায় কাজ করতে চায় তাহলে তার সাথে কাজ করা যায়। আরেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ইলহান ওমার দাবি করেছেন, শাটডাউন নিয়ে কোনো রাজনীতি নয়, এটি দেশের মানুষকে তার প্রাপ্য সুবিধা দেওয়ার একটি চেষ্টা। ভেনেজুয়েলার উপকূলে আমেরিকার সাম্প্রতিক হামলা এবং অভিযানকে অবৈধ ঘোষণা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে কারাকাস। বৃহস্পতিবার দেশটির সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিতে UNSC-কে অনুরোধ জানান জাতিসংঘে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মোনকাদা। এদিকে ভেনেজুয়েলাকে কেন্দ্র করে আমেরিকার সামরিক তৎপরতা সরকার পরিবর্তনের ষড়যন্ত্রের সাথে তুলনা করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর জন্য CIA-কে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অনুমোদনে সাউথ আমেরিকার দেশটির নেতাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
গত কয়েক সপ্তাহে আমেরিকার সেনারা ক্যারিবীয় অঞ্চলে একাধিক সন্দেহজনক মাদকবাহী নৌকাকে লক্ষ্য করে অন্তত 5টি হামলা চালিয়েছে। কারাকাসের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, এসব হামলায় অন্তত 27 জন নিহত হয়েছেন। এরই মধ্যে লুইজিয়ানার বার্কসডেল বিমান ঘাঁটি থেকে বুধবার অন্তত 3টি B-52 বোমারু বিমান উড্ডয়ন করেছে এবং ভেনেজুয়েলার উপকূলবর্তী অঞ্চলের কাছ দিয়ে উড়ে গেছে। এতে করে ল্যাতিন আমেরিকার দেশটির সরকার নতুন করে চাপের মুখে পড়েছে। অঞ্চলটিতে আমেরিকার সামরিক উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় কারাকাসের মানুষের মধ্যে সম্ভাব্য হামলার আতঙ্ক সৃষ্টি হয়েছে। এদিকে ভেনেজুয়েলাকে কেন্দ্র করে আমেরিকার সামরিক তৎপরতাকে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রের সাথে তুলনা করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে মাদুরো উত্তেজনা বৃদ্ধি পাওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। সিআইএ নিয়ন্ত্রিত অভ্যুত্থানের মাধ্যমে ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের চক্রান্ত থেকে দেশের মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। এছাড়া কারাকাসের পিতারে এবং পার্শ্ববর্তী মিরান্দা রাজ্যে সামরিক মহড়ার নির্দেশও দেন তিনি। al golpe de estado de Pinochet y los 5.000 jóvenes asesinados y desaparecidos. উপকূলীয় অঞ্চলে আমেরিকার সাম্প্রতিক হামলা এবং অভিযানকে অবৈধ ঘোষণা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ভেনেজুয়েলা। দেশটির সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিতে ইউএনএসসিকে অনুরোধ জানায় কারাকাস। জাতিসংঘে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মোনকাদা অভিযোগ করেন, আমেরিকার সামরিক বাহিনী আন্তর্জাতিক জলসীমা ব্যবহার করা বেসামরিক জাহাজে হামলা চালিয়ে অন্তত 27 জনকে হত্যা করেছে। The United States of America carried out a new set of extrajudicial executions against civilians who were aboard a small stationary boat in the Caribbean Sea just a few miles off. এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো বলেন, এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং সংস্থার মহাসচিবের কাছে অভিযোগ দায়ের করা হবে। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ভেনেজুয়েলার শান্তি ও স্থিতিশীলতার বিরুদ্ধে অভিযানের অনুমোদন দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন ট্রাম্প। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।